যিনি অতিথি রয়েছেন তার মুখেই আমরা আপনার নামটা একটু আমাদেরকে যদি বলতেন, আমাদের শ্রোতাদেরকে। বর্ষা ইসলাম। বর্ষা ইসলাম, আর একটু লাউডলি বলতে হবে। হ্যাঁ, বর্ষা ইসলাম। বর্ষা ইসলাম। অনেক সময় যেটা হয় যে আমাদের অতিথিরা এখানে এসে অনেকেই আসল নামটা ব্যবহার করেন না, তো আপনি কি আসল নামটা ব্যবহার করছেন? আমার রিয়েল নাম বর্ষা। আপনার আসল নামটাই হচ্ছে বর্ষা। ওকে বর্ষা, কিছু বেসিক কোশ্চেন। একটা হচ্ছে আপনি ঢাকায় থাকেন কি না ঢাকার বাইরে থাকেন? ঢাকাতেই। ঢাকায় কোথায় থাকেন আপনি বলা যাবে সেটা? না, এটা হচ্ছে কি যাত্রাবাড়ি। ঢাকার যাত্রাবাড়িতে আপনি থাকেন। আর আপনার আনুমানিক বয়সটা আমাদেরকে শ্রোতাদেরকে যদি একটু ধারণা দিতেন। 23। বর্ষা আমাদের এখানে আছে, যাত্রাবাড়ি থেকে এসছে এবং তার বয়স হচ্ছে 23। আপনি পড়াশোনা করেছেন কতদূর পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত। এবার বর্ষার গল্পে আমরা যাচ্ছি। বর্ষা, কোথা থেকে শুরু করতে চান? কোথা থেকে শুরু করব? একদম ছোট থেকে যে এই পর্যন্ত এই থেকে? আপনার গল্প বলতে যেটা আপনার কাছে মনে হয় যেখান থেকে শুরু করা উচিত আপনি ঠিক সেখান থেকে শুরু করতে পারেন। ইনফ্যাক্ট আপনার ছোটবেলাটা কেমন ছিল সেটা আমাদের জানা দরকার, আপনি ছোটবেলাটাও বলতে পারেন। আমার লাইফটা মানে এমন ভাবে শুরু হয়েছে যে আমার বয়স যখন 4 বছর, স্কুলে তখন না ভর্তি হয়নি, তখন ভর্তি করে। তো আমার বাবা একদিন আমার মাকে বললো যে আমাকে আমার স্টেপ যে মাদার আছে, বড় মা, সৎমা যে, তার কাছ থেকে পাঠাতে। তো আমার মা কোনো প্রশ্ন কিছুই করলো না। তারপর দিন আমার কাপড় চোপড় নিয়ে আমাকে আমার সৎমার কাছে দিয়ে আসছে। তো আমি যে এই পর্যন্ত বড় হয়েছি এটা সম্পূর্ণ আমার মানে ওই বড়মার কাছেই, মানে সৎমার কাছেই বড় হয়েছি আমি। তো 4 বছর বয়সে আমার সৎমার কাছে আমাকে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে মানে ওইখানে গিয়ে যেটা বুঝতে পারলাম যে মানে মার অভাবটা যেটা। তো মাঝে মধ্যে দেখা যেত যে মাকে দেখতে যেতাম, মানে আমার সৎমার বাসা মার বাসা তেমন দূরত্ব ছিল না, হেঁটে গেলে 5 মিনিট এরকম। তো যখন মার বাসার সামনে যেতাম তখন দেখা গেছে মা যখন গেটটা খুলতো আমাকে দেখার সাথে সাথে তখন মানে সে খুব রাগারাগি করতো, কেন আসছি, কি জন্য আসছি, মাঝে মধ্যে মারধরও করতো। কেন করতো বা কি জন্য করতো এটা আমি কখনো মানে এখন পর্যন্ত জানি না যে এই ব্যবহারগুলো আমার সাথে কেন করছে সে। তো এই তো মানে তারপরে আমি যখন বর্ষা, আমাদের কিছু জিনিস একটু পরিষ্কার হওয়া দরকার। আমার মনে হয় যে আপনি অনেক অনেক বেশি অ্যাংশাস, যেটাকে বলে একটু কুল। ওকে, আমাদের অনেক দূর যেতে হবে কারণ স্টোরিটা বলতে প্রায় 2 ঘন্টার স্টোরি। আপনি এখনই যদি এত উত্তেজিত হয়ে যান তাহলে আপনার জন্য সমস্যা, আমাদের লিসনারদের জন্য সমস্যা। উত্তেজিত হওয়ার কারণগুলো আমরা শেষ পর্যন্ত আবিষ্কার করতে পারবো, আশা করছি সাথে থাকবেন। যেটা হচ্ছিল যে আপনি বললেন যে 4 বছর বয়সে আপনাকে আপনার সৎমার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার বাবা, এবং আপনার মা আপনাকে দেখলে রাগান্বিত হয়ে যেত। আপনার কয় বোন ছিলেন? 2 বোন। আপনার আরেক বোনের সাথে কি একই আচরণ করা হয়েছে? না, ও মার সাথেই ছিল আরো ছোট। আপনি সারা জীবন ধরে কখনো আবিষ্কার করার চেষ্টা করেননি যে এটা কেন করা হয়েছিল? আপনার সৎমা কখনো আপনাকে বলেনি? না, কখনই বলেনি, আমি জিজ্ঞাসাই করিনি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, যান আপনার মতো করে বলেন। এই তো মানে তো আমার সৎমা মানে এতই ভালো একটা মহিলা যে সে কখনো মানে ওই ধরনের কোন আচরণ হয়নি আমার সাথে। জি, যে ওই মিথ্যা কথা মানে যেটা মানে ফিল্মে হয়ে থাকে এই ধরনের কোন আচরণ সে করেনি, বা এখনো পর্যন্ত সে করে না সেটা। ওকে। তো ক্লাস 5 যখন উঠছি, ওঠার পরে তো তখন মানে একটু বড়সড় হয়ে গেছি, মানে এলাকার ছেলেগুলো ডিস্টার্ব করতেছে। তখন আমার ছোট আন্টির নতুন বিয়ে হয়েছে। ওকে। তখন ও ঢাকাতেই থাকে, ওর হাজবেন্ড সহ। ওই তখন থেকে আমি ওর বাসায়, তখন থেকে ওর বাসায় মানে ওর বাসায় আমার বড় মার বাসায় এরকম মানে 2 জায়গায় থাকা পড়ে আমার। তো আমার আঙ্কেল আমার আন্টিকে চিটাগাং নিয়ে যায় যখন আমি ক্লাস 10 উঠি। ওকে। তো ওঠার পরে চিটাগাং নিয়ে যাওয়ার পরে তোমার আমার বাবার কাছে বলছে যেহেতু আমার কোনো ছেলে মেয়ে হচ্ছে না তো বর্ষাকে আমরা নিয়ে যাই। ওকে। তো আমার বাবা দিচ্ছে যে ঠিক আছে। তো যে ছোট আন্টি আমাকে প্রথম আদর করতো। তো চিটাগাং এ যাওয়ার পরে মানে যেটা আমি মানে সর্বপ্রথম আমার আঙ্কেল আমাকে বলে ব্যাপারটা, আমাকে নেওয়ার জন্য আমার আঙ্কেল আসে ঢাকাতে। আসার পরে সে মানে অনেক রাত পর্যন্ত আমি আমার আঙ্কেল কথা বলি, বাবার মেয়ের মতো এরকম। আপনার কি পানি লাগবে? গলা শুকিয়ে যাচ্ছে? না, গলা শুকিয়ে। ওকে, ঠিক আছে। তো বাবার মেয়ের মতো কথা বলি, মানে এরকম প্রায় আমরা কথা বলি আঙ্কেলের সাথে। আঙ্কেল মানে আপনার খালু? হ্যাঁ, আমার খালু। ওকে, খালুর সাথে আপনি বাবার মেয়ের মতোই কথা বলতেন, কারণ আপনাকে তো মেয়ে হিসেবে নিয়ে আসা। সে এরকমই দেখতো আমাকে। ওকে। সেও ভাবতো যে আমি তার মেয়ে এরকমই। ওকে। তো হঠাৎ মানে ওই তখন আমি মানে চিটাগাং এ যাইনি, সে নেওয়ার জন্য আসছে আমাকে। তো সে আমাকে রাতে বলতেছে যে তোমার আন্টির একটা বেবি হবে। তো আমি বললাম যে কই, এটা তো আগে শুনি নাই। তো বলছে হ্যাঁ বেবিটা হবে, কিন্তু সেটা তোমার আন্টির পেটে না। তাহলে তোমার পেটে। তো তখন আমি ব্যাপারটা ওইরকম কোনো সিরিয়াস ভাবে নিইনি, নেওয়ার পর সে পরদিন চলে গেলাম চিটাগাং এ যাওয়ার পর 2 দিন না 3 দিন পর আমার আন্টি বলতেছে, মানে আমি সোফার মধ্যে বসা, আঙ্কেল খাটের উপর শোয়া, আন্টি আমার পাশেই বসা।
তো আন্টি বলতেছে যে বর্ষা তোরে তো এবার আনা হয়েছে কেন জানিস? আমি কি কেন? আমি কি স্কুল ভর্তি করবি না এই জন্য? তো বলতেছে হ্যাঁ স্কুলে তো অবশ্যই ভর্তি করবো, কিন্তু তুই একটা কাজ করবি আমার জন্য। হ্যাঁ করবো, কি কাজ? তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা। হ্যাঁ বিয়ে কথা বলতেছে আমাকে যে তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা, তো ওইখানে যে বেবিটা হবে সেটা আমার দিয়ে দিস, আমি চলে যাবো আমার মেয়ে নিয়ে, বা ওই বেবিটাই নিয়ে আমি চলে যাবো। তো এই কথা শোনার পর আমি আস্তে করে এখানে চলে আসছি। মানে ওইখানে মানে এটা মানে দুষ্টামি বা কি, মানে এটা তো মানে কোনো কথাই না যে সেটা, এটা আমাকে কেন বলা হবে? আমি এখনো বুঝতে পারছি না যে why। হ্যাঁ সেটা আমাকে কেন বলা হবে? তো আমি মানে কোনো প্রশ্ন না করে এখান থেকে আমার রুমে আমি চলে আসি। আসার পর আমার ভেতরে একটা ভয় কাজ করতেছে। কোন ক্লাসে এটা ঘটলো? ক্লাস 10 এ? ক্লাস 10 এ। ওকে। তো মানে ভিতরে একটা ভয় কাজ করতেছে এই মুহূর্তে যে এটা কি ওরা ফান করতেছে না সিরিয়াসলি কিছু বলতেছে আমাকে। তখন হ্যাঁ বাসায় একটাই মোবাইল ছিল, সেটা আমার আঙ্কেলের মোবাইল ছিল, যে আমি যে ঢাকাতে ফোন করে ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবো বা আমার মাকে বলবো এই ব্যাপারটা যে এরকম কিছু হচ্ছে বা ওরা বলতেছে। তো এরকম কোনো প্রসেস ছিল না ওই মুহূর্তে আমার কাছে। তো আমার যে সৎ ভাই আছে ও তার 4-5 দিন পর আবার কি কাজে যেন তা বলতে পারতেছিলাম না, আমি ওর সাথে বলছি যে যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেলে তার যাওয়া পড়বে না ঢাকাতে, তো আমি কয়েকদিন মার কাছে থেকে আসি। তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসবি না, বা তোর আঙ্কেল গেলে চলে আসবি, এরকম বললো। তো আমি যাওয়ার পরে আমার মাকে ব্যাপারটা আমি প্রথম বলছি। আমার মাকে বলার পর আমার মা বিশ্বাস করেনি ব্যাপারটা। বিশ্বাস করেনি? এটা না বিশ্বাস করার মতোই কথা। এটা অ্যাবনরমাল কথাবার্তা, কেন কিভাবে বিশ্বাস করবে? ইনফ্যাক্ট আমাদের কতজন শ্রোতা বিশ্বাস করছে সেটাও একটা প্রশ্ন। যে সে কথাটা বিশ্বাস করেনি। তো তখন আমি বললাম আমার বাবার কাছে, মানে সরাসরি বলিনি ব্যাপারটা বাবার কাছে, কিন্তু মার কাছে সরাসরি বলছি। আমার বাবাকে মানে আকার ইঙ্গিতে বুঝাইছি আমি যে আমার খালু আমার সাথে এরকম করছে। তো আমার বাবা বোঝার পর বললো যে, তারপর আমি আমার সৎমার কাছে ব্যাপারটা বললাম। তো আমার সৎমা বললো যে হতেও তো পারে, তা করে পাঠায়ও না। এটা আমার সৎমা বলতেছে আমার বাবাকে, হতেও পারে এটা, পাঠায়ও না, ওইখানে থাকুক। তোমার বাবা বললো যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, যে তারা আমাকে বিলিভ মানে কোন রকম ভাবে তারা আমাকে মানে বিশ্বাসই করতে চায়নি। তো বললো যে এগুলো সব ওর বানানো কথা, মিথ্যা কথা। ওর খালু মানে কি হয় ওর? আমি তো সেখানে, ওর বাবাই তো সেটা, আর ওর আন্টি তোর মার মতোই। ওর কথা তুমি বিশ্বাস করতেছো? ওর ঢাকাতে থাকবে এই কারণে এগুলো বলতেছে। তো যেহেতু বিশ্বাস করে নাই, তখন আমাকে পরদিন সকালে চিটং পাঠাই দিবে। তো তখন বাজে রাত 11:30 বাজে। আমি বাসা থেকে বের হয়েছি। আমার সাথে তখন 50 টাকা ছিল। তো একটা ডাক্তারের দোকানে গিয়ে মানে জিজ্ঞাসা করলাম সবচেয়ে পাওয়ার কোন ট্যাবলেটটা, ঘুমের ট্যাবলেট। তো বললো যে একটা ট্যাবলেট আছে 100 পাওয়ারের। তো বললাম এটা খেলে কি হয়? যদি বললো যে আমি 10টা খেলে কি হবে? ওই ছেলেটা জিজ্ঞাসা করলাম, যে ছেলেটার দোকানে বসা ছিল। তো বলতেছে যে যদি 10টা খান তাহলে আর কি হবে? আমার বাসার সামনে স্কুল ছিল, এটার নাম হচ্ছে ধনিয়া একে উচ্চ বিদ্যালয়। তখন মানে আমি ওই স্কুলে ছাত্রী ছিলাম। তো বললো পরদিন আর কি হবে? মসজিদে বলবে যে স্কুলের একজন ছাত্রী সুইসাইড করছে, তাও ঘুমের ট্যাবলেট খাওয়া। তো এই কথা বলার পর আমি চলে আসছি। আসার পরে মানে ঘুমের ট্যাবলেটটা হাতের মধ্যে ছিল। তো বাথরুমে গেছি। বাথরুমে যাওয়ার পরে চিন্তা করতেছি যে কি করব, যে আমি যদি ওইখানে যাই তাহলে দেখা যাবে যে আমার সবকিছু হারাবো আমি, আর তার চাইতে মানে সুইসাইড করা অনেক ভালো। তো আমি করলাম কি, মানে ওইটা জানার পর যে 10টা ট্যাবলেট খেলে আমি মানে আমার মৃত্যু হতেও পারে। তো তখন আমি 10টা ট্যাবলেট পুরোটা খাই ফেলছি। 100 পাওয়ার করে হলে 10টা ট্যাবলেটের পাওয়ার হচ্ছে 1000 পাওয়ার। তো খাওয়ার পরে আমার 10 মিনিট পরে আর কোনো সেন্স ছিল না। তো আমাকে মানে যখন আমার ঘুম ভাঙার পর আমি সবচাইতে মানে অবাক হয়ে যাই যখন দেখলাম যে আমি চিটংয়ে আমার রুমে আমি শোয়া। ও মাই গড! যে আমাকে সেই ঘুমের ঘরে চিটংয়ে নিয়ে আসছে। তো তখন থেকে শুরু হয় মানে আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসার পর প্রতিদিন এরকম ড্রিঙ্কস। আপনাকে এই যে আপনি 10টা ট্যাবলেট খেয়ে আপনি এরকম অবস্থায় থাকলেন, আপনাকে ডাক্তারের কাছে নেয়নি? না। আপনার তো ক্ষতি হয়ে যাওয়ার কথা, ভয়াবহ রকমের ক্ষতি হয়ে যাওয়ার কথা। ওভাবে আপনাকে ফেলে রেখেছিল ওখানে, মানে হাউ কেন এই অ্যাটিটিউড করবে আপনার সঙ্গে? আমি আজ পর্যন্ত জানি না যে কেন করছে, যে আমার সাথে মানে আমার তারও 2টা বোন আছে, ওদের সাথে কেন করা হয়নি। আমরা শ্রোতা আপনাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই এই গল্পে। আপনারা নিশ্চয়ই বিথির গল্প মনে আছে হ্যালো 8920-তে, যে তারা ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছিল এবং এখানে এসে অকপটে নিজের ভাইয়ের গল্প বলে গিয়েছিল এবং তার ছোট বোনের জন্য সাহায্য চেয়েছিল। আমরা তখন বিশ্বাস করেছিলাম যে পৃথিবীতে এটাই সবচাইতে বড় ধরনের দুর্ঘটনা। আজকের গল্পটা কোন দিকে যাবে আমরা জানি না, তবে সেই গল্পটা আমাদের বিশ্বাসের শক্তিটা অনেক বড় বাড়িয়ে দিয়েছে, যে মানুষ কোনো খারাপ কিছু যদি করতে চায় সেটার পরিসীমাটা আকাশ সীমা পর্যন্ত। যাই হোক, আপনি দেখলেন যে আপনি চিটাগংয়ে যেখানে আপনার খালার বাসায়
যাওয়ার কথা ছিল আপনার সেইখানে গিয়ে এবং আপনি সেই বেডে। ওকে, তারপরে মানে ওই আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসে, বাসায় আসার পরে আমার আন্টি বললো যে একা একা কেন করতেছেন, মানে এটা তো বাসায় আনলে আমরাও তো করতে পারি। তো আমি জাস্ট ফান হিসেবে মনে করছি যে কি আমার আঙ্কেলকে ড্রিঙ্কস করবে নাকি, তাও বাসায় এনে। আমার আঙ্কেল ছিল একজন হাজি, হ্যাঁ হজ করে আসছে সে। পেশায় কি করতো উনি? তার পেশা ছিল ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট করতো। ওকে, তারপর? তো আন্টির কথা মতো আমার আঙ্কেল পরদিন একটা বোতল নিয়ে আসে বাসা, আনার পরে আমি, আমার আন্টি, আমার আঙ্কেল, মানে ওই প্রথম আমার লাইফে ড্রিঙ্কস করা ক্লাস 10-এ। তো ড্রিঙ্কস করছি, করার পরে কতটুকু খাইছি মনে নেই, পরে মানে যা শুয়ে পড়ছি, মানে সেন্স ছিল আমার, শুয়ে পড়ছি গিয়ে। তো সেই দিন রাতে ফার্স্ট আঙ্কেল আমার রুমে আসে, আসার পর সে আমার পাশে যে শুয়েছে তাও আমি বুঝতে পারছি আমার পাশে আমার আঙ্কেল শুয়েছে, কিন্তু আমার গায়ে টাচ করেনি সেদিন। সে গায়ে টাচ করেন, তো অনেকক্ষণ শোয়া ছিল। আমার আন্টি ভাবছে হয়তো আমি ঘুমায় পড়ছি, কিন্তু আমার আঙ্কেল পাশে শোয়ার পরে আমার ঘুমটা ভাঙছে, মানে ঘুম ছিল না, মানে তন্দ্রা ভাবছে এরকম, যে ঘুম আসবে এরকম। তোমার আঙ্কেল যখন পাশে শুচ্ছে তখন আমি টের পাইছি আমার আন্টি আসছে। আসার পর ফিস ফিস করে কি বলছে সেটা আমি জানি না, মানে বুঝতে পারিনি যে কি বলছে। তার কিছুক্ষণ পর আমার আঙ্কেল আবার চলে গেল। চলে যাওয়ার পরে তারপর দিন আবার আনছে, মানে এরকম সপ্তাহখানিক চললো, প্রতিদিন ড্রিঙ্কস করতে হবে। তোমার লাস্ট আমি একটা পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেছি যে এইটা কি, একটা মানুষ কতক্ষণ এটা খেতে পারে। চতুর্থ দিন যেদিন আনছে সেদিন মানে আমি ওকে ঘৃণাই করছি যে আমি খাবো না এটার। কেন খাবি না? আন্টির প্রশ্ন, কেন খাবি না? আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না। তো বলতেছে যে আমরা খাইতেছি না, আমি খাবো না, আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না, কারণ এইটা খাইলে দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে থেকে করতেছি। তারপর দিন 10টা-11টায় ওই সময়টা আমার স্কুলে যাওয়া হইতেছে না। আপনি কি ফিল করতেন ওই সময় খাওয়ার পরে? এটা খাওয়ার পরে কি ফিল করতাম যে আমার লাইফে একটা চরম দুর্ঘটনা আসবে। আপনার এই টেনশনটা কাজ করতো? এটাই কাজ করতো। আর এতটুকু মানে পর্যাপ্ত পরিমাণে আমি খেতাম যতটুকু পারবো, যাতে আমার সেন্স আমি মানে না হারাই। ওকে, মানে সেন্সটা যেন থাকে। তো ওরা আপনাকে একেবারে সেন্সলেস করতে চাইতো, রাইট? ওকে, দেখা গেছে যে মানে প্রথম তো একটা বোতল আনছে, আনার পর যে একটা বোতলে টোটাল হচ্ছে 3-4টা করে 3টা করে হয়, 3টা করে হয়। আমারটা খাওয়ার পর দেখা গেছে আমার আঙ্কেলটা আমাকে খাচ্ছে, বসে একটু খাই ফেললো আমারটা। আমার আন্টিও একই কথা, আমারটা একটু খাতো। তো মাঝে মধ্যে দেখা গেছে যে আমি রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি, ওরা কথা বলতেছে ওদের মতো, তো রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি। পঞ্চম দিন রাতে আমার আন্টি বলতেছে, আমার বাবার নাম হচ্ছে মালিক, তো আমার বাবার নাম ধরে বলতেছে যে বর্ষার বাবার জন্য আজকে না, মালিকের জন্য আজকে আমার এই অবস্থা, আমি প্রেগনেন্ট হচ্ছি না। তো আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি মালিকের মা পাই, বোন পাই, মেয়ে পাই, যাকেই পাই আমার হাজবেন্ডের কাছে রেখে ওইখানে ওরে প্রেগনেন্ট করবো এবং সে বাচ্চা আমি নেব। আর তখন এই ব্যাপারটা তোমার পুরোপুরি বুঝে যায়, তাহলে আমার উপরে সেটা হবে, যেহেতু এরকম করতেছে ওরা। তো ওই দিন মানে দেখা গেছে যে এতটাই খাইছি যে ভয় করতেছিল যে পারবো কিনা, আমি আমার ট্যাকেল দিতে পারবো কিনা, থাকবে কিনা। তো ওই দিন কিছু হয় নাই। তার মানে লাস্ট যেদিন, ওই দিন ওরা মানে 3টা বোতল আনছে, আমার আঙ্কেল 3টা বোতল আনছে। আনার পরে আমার একটা দিল, আন্টির একটা আর তার একটা। তো বলতেছে যদি পুরো বোতল শেষ করতে না পারো তাহলে এই বোতলের দাম দিয়ে উঠতে হবে। তো আমার আন্টি বলতেছে বর্ষা দিবে কোথা থেকে? তো বললো যে বর্ষাটা আমি দিয়ে দিলাম যদি না পারে। তো ওই দিন মানে ওই পুরোটা আমি খাইছি। আমি একটু থামাচ্ছি। এই যে আপনি এর আগের দিন বেশ কিছুদিন ধরে খাচ্ছেন, আপনার খালু তো আপনার রুমে আসতো, উনি সেই সময় কি ধরনের আচরণ করতো আপনার সঙ্গে? চেষ্টা করতো কোনো কিছু করার? না, কোনো কিছু চেষ্টা করতেন, এমনি গায়ে হাত দিয়ে শুয়ে থাকতো। ওকে। আর মানে সে যখন গায়ে হাত দিত তখন মানে আমি একটা করতাম যে আমি ঘুম, বা দেখা গেছে মানে গায়ে হাত দিতে বলতে মানে অন্য কোনো খারাপ কোনো জায়গায় হাত দিত না, পেটের উপর হাত দিত, এই পর্যন্তই শুয়ে থাকতো। তো লাস্ট যেদিন মানে আমার সাথে ওই ঘটনাটা ঘটবে, তো সেদিন মানে আমি তো চরম সুযোগ পেয়েছিলেন। লেট মি আস্ক ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে আপনি তো জানেন যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি আগে থেকেই জানেন। সো আপনার মাঝখানে অনেক বড় একটা সময় পেয়েছেন, আপনি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতেন, আপনি ইচ্ছে করলে একটা বাসা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে পারতেন। ওয়াই ডোন্ট ইউ ট্রাই? আমি তখন ভাবছি যে আমি কোথায় যাবো পালায়, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না। এক্স্যাক্টলি, যার ফ্যামিলি তো আমাকে বিশ্বাস, আমি মানে এখান চিটং থেকে পালা কোথায় যাবো, ঢাকা, তার মার কাছে, মানে তারা তোমাকে বিশ্বাসই করতেছে না যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে, বা তারা করতেছে, তাদের ধারণা যে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তাদের সাথে। সৎমা তো বিশ্বাস করে নাই, সৎমার কাছে জায়গা করতে পারতেন, সৎমার কাছে থাকতে পারতেন। না, রাখতো না আমাকে, কারণ আমার বাবাকে
আমার যে 2 মা প্রচন্ড বিশ্বাস করে, ভালোবাসে, ভয় পায়, মানে সে যা বলে তাই। তো একটা পর্যায়ে তো মানে যেদিন লাস্ট মুহূর্তে মানে 7 দিনের দিন, মানে আমি পুরো সেন্সিন এটা আমি জানি যে আমি আমার রুমে কি হয়ে গেছে তাও আমি জানি না, কিন্তু মানে খাওয়ার আগে আমি, কারণ আমি জানি যে আজকে কিছু একটা হবে, যেহেতু 3টা বোতল আজকে আনছে। তো দুর্ভাগ্য যে আমি কিছুই বুঝি নাই বা কোন রকম কোন অনুভূতিও নাই। তো মানে 2 মাস পরে দেখলাম যে পিরিয়ড যেটা মেয়েদের, এটা বন্ধ হয়ে গেছে, আমার বন্ধ হয়ে গেছে। তো তখনও বুঝতে পারছিলাম না যে আমার পিরিয়ড কেন বন্ধ। তো আমি আমার যে সৎবোন আছে, ওর তখন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, ও প্রেগনেন্ট। তো ভাবলাম যে ও যেহেতু প্রেগনেন্ট, তাহলে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে অবশ্যই বলতে পারবে। তো জিজ্ঞাসা করলাম, আচ্ছা মেয়েদের কি পিরিয়ড বন্ধ হয় কখনো? তো বললো যে হ্যাঁ মাঝে মধ্যে বন্ধ হয়, 2-1 মাস এরকম বন্ধ থাকে এটা। তো বললো কেন? আমি কিনা এমনিতেই। 3 মাস চলে গেল, কোনো কিছু হচ্ছে না। তো কি করবো, কার কাছে বলবে ব্যাপারটা আমি? তো যেহেতু এটার জন্য দেয় আমার আঙ্কেল, অবশ্যই সে জানে। তখন মানে আমি আমার আঙ্কেল সেদিন মানে নিজের থেকে বলছে যে আজকে আমি রিং করবো। তোমার আঙ্কেল আমার দিকে তাকায় রয়েছে অনেকক্ষণ, তাকার পর বলছে ঠিক আছে আনবো। তো সে আনছে, আনার পর আমার কথা হচ্ছে যে মানে ওই মানে স্বাভাবিক অবস্থা তাকে আমি ব্যাপারটা বলতে পারবো না যে আমি প্রেগনেন্ট বা আপনি আমার সাথে কিছু করছেন কিনা, এটা বলতে পারবো না। তো দেখা গেছে যে একটু অ্যাবনর্মাল হয়ে ব্যাপারটা বলতে হবে তাকে। আমার খাওয়ার একটা পর্যায়ে যখন আমার আন্টি বাথরুমে গেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি আমার কাছে সত্যি কথা বলবেন? তো বললো যে হ্যাঁ বলবো, কি হয়েছে, আপনি কার সাথে কিছু করছেন? তো সে আমার দিয়ে অনেকক্ষণ তাকানোর পরে সে মানে হ্যাঁ না কিছুই বলতেছে না। কেন, কি সমস্যা? আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। তো আমার আঙ্কেল তখন বললো যে সে শুধু হ্যাঁ বললো। সে হ্যাঁ বলার পর আমি আমার রুমে চলে গেছি। তো আমার আন্টিরও হয়তো ব্যাপারটা আমার আঙ্কেল বলছে যে বর্ষা প্রেগনেন্ট। তো এটা যখন বলছে, তো আমার আন্টি জানে কিনা তা আমি জানতাম না, আন্টি জানে কিনা। তো 4-5 দিন পর আমি মানে আমার ঘুম ভেঙে গেছে, এমনি শুয়েছি। তো আমার রুমে ছিল ডাইনিং টেবিলটা, আঙ্কেল নাস্তা খেতেছে, আন্টি বলতেছে যে আমরা যেটা প্ল্যান করছিলাম সেটা হয়েছে, কিন্তু যখন বাচ্চাটা যখন প্রসব করবো ওকে দেবে এই বাচ্চাটা? আমার আঙ্কেল বলতেছে যেহেতু ওর বিয়ে শাদী হয় নাই, অবশ্যই দিয়ে দেবে, আর এটার জন্য ওরে কিছু একটা আমরা দেবো। তখন আমার আন্টি বলতেছে যে আপনি তাহলে একটা কাজ করিয়েন, ওর জন্য খুব ভালো একটা ছেলে দেখিন যাতে আমরা ওরে বিয়ে শাদী দিতে পারি। তোমার আঙ্কেল অফিসে চলে গেছে। তো আমি তখন মানে পুরোপুরি শুয়ে গেলাম যে আমার আন্টি ব্যাপারটা জানে, এবং আমার আন্টির প্রশ্রয়ে আমার আঙ্কেল আমার রুমে আসছে। একটা জিনিস খটকা লাগবে সবার কাছে, সেটা হচ্ছে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার শারীরিক অবয়ব চেঞ্জ হয়। তারা যে প্ল্যানটা করেছে আপনাকে প্রেগনেন্ট করে আপনার কাছ থেকে বেবিটা নিয়ে নিবে, এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আপনার শরীরে যে চেঞ্জটা হতো সেই অবস্থায় কি আপনি নিঃসন্দেহে যে কোনো জায়গায় তাদের এগেইনস্টে ক্লেইম করতে পারতেন, বা আপনার ফ্যামিলি যে আপনাকে বিশ্বাস করতো না সেইটা আপনি দেখায় বলতে পারতেন যে দেখো আমার কি করেছে বা কি অবস্থা, এরকম সুযোগ তো ছিল না? আমাকে মানে আমি এটা মানে 7 মাস পর্যন্ত আমি মানে গর্ভে ধারণ করছি। ওকে, যাই আমরা সিরিয়ালি যে গল্প একের পর এক কি হয় তারপর। তো যখন 3 মাস, তো আমি আমার আঙ্কেল বাসা আসার পরে আমি তখন জানলাম যে আমার আন্টি ব্যাপারটা সম্পূর্ণ জানে, এবং ওর প্রশ্রয় এটা হয়েছে। কারণ একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডকে প্রশ্রয় না দেয়, স্বর্ণ একটা মেয়ের কাছে কখনই আসতে পারে না। তো তারপর কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। তো মানে আমি শুধু মানে যখন আমার আঙ্কেল বাসায় আসে তখন আমি শুধু থাকি যে তার মোবাইলটা আমি কখন নিব, যে যখনই হোক আমার মাকে আমি ব্যাপারটা বলবো যে তুমি আসো এখানে, আসা দেখা যাও আমার কি অবস্থা। তো যখন রাত্রেবেলা মোবাইলটা চার্জে রাখতো, আমি চার্জে থেকে আনার পরে দেখতাম যে ওটার মধ্যে কোনো সিম কার্ড নেই। যে আমি যে ওরা বুঝতে পারছে যে আমি অবশ্যই ব্যাপারটা জানাবো, বাইরে কোথাও যোগাযোগ করবো। আপনাকে সারাদিন বাসার মধ্যে বন্ধ করে রাখতো ওরা? আপনাকে স্কুলে কোথাও ভর্তি করেনি? ভর্তি করছি কিন্তু যাওয়া হয়নি আমার। আপনাকে যেতে দেয়নি কখনো? যেতে দেয়নি কখনো, বাসার মধ্যেই ছিলাম। তো আমার 4 মাস হয়ে গেছে। 4 মাস যখন হলো তখন আমি আমার আঙ্কেলরে বলতেছি যে আপনি যদি এটার কোনো ব্যবস্থা না করেন তাহলে আমি সুইসাইড করবো। সুইসাইড বুঝেন? আমি সুইসাইড করবো। তোমার আঙ্কেল বলতেছে যে সমস্যাটা কি, তোমার আন্টির কাছ থেকে থাকবে তাই না, দিয়ে দাও। তা আমি বলছি যে না আমি দেবো না, এটা আমি এটা জন্মই দেবো না। আপনি যা করার একটা কিছু তা না হলে কিন্তু আমি এইখানকার সবারই ব্যাপারটা বলে দিব। আপনি কি চাচ্ছেন যে আপনার মান সম্মান এখান থেকে হারা যাক? কারণ তারা খুবই সম্মান করতো সবাই এখানে। তো আঙ্কেল একটু ভয় পায় যাওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখো, তো সে রাতটা আসার পর আমার জন্য 2টা ট্যাবলেট নিয়ে আসছে যে প্রেগন্যান্সি নষ্ট হওয়ার জন্য। তো নিয়ে আসছে, আনার পর সে আমাকে দিচ্ছে, তারপর বললো তোমার আন্টি যাতে না দেখে, এটা বলছে যে তোমার আন্টি যাতে না দেখে তুমি 2টা আজকে একটা খাবা
রাতে, কালকে রাতে একটা খাবা। তখন আপনার প্রেগন্যান্সির কত মাস চলছিল? 4 মাস। ওকে, 4 মাস চলতেছে। তখন খাওয়ার পর দেখলাম যে কোনো কিছুই না। তারপর আঙ্কেলটা আবার ব্যাপারটা বললাম যে কিছুই হয়নি। তো বললো যে, তখন আমার কাছে মনে হলো যে এটা হয়তো তাহলে আমার আঙ্কেল ওই ধরনের কিছু আনে নাই, এমনিতে হয়তো অন্য কোনো ট্যাবলেট আনছে সেটা। তো একদিন নিচে গেছি আমি, দোকানে পাঠাইছে আন্টি আমাকে, কি জন্য মানে দোকানে পাঠানোর পর ওই ট্যাবলেটের খোসাটা আমি নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর ডাক্তারে দেখলাম যে এটা কিসের ট্যাবলেট। তো বললো যে এটা কে খাইছে। ডাক্তার বলছে এটা কে খাইছে। আমি তোমার আন্টি, এটা তো প্রেগন্যান্সি নষ্ট হওয়ার ট্যাবলেট। সে কি এটা জেনে খাইছে না জেনে খাইছে? আমি না জেনে খাইছে সে, কিন্তু মানে তার তো কিছু হয়নি, এর জন্য মানে আমি মানে তাকে আমার বলছে জিজ্ঞাসা করার জন্য। তো আমি তো হচ্ছে না কেন, তারও তো পিরিয়ড হওয়ার কথা, হয় না। তারপরে 6 মাসে পড়ে গেল, 5 মাস 6 মাসে কেটে গেল। তারপরে সে আরেকটা ওষুধ এনে দিছে, সেটাও কোনো কাজ হয়নি। তারপরে মানে কি করবো এই মুহূর্তে, আমি শুধু আমার আঙ্কেলের প্রেশার কি করি, কারণ আমি আন্টির সাথে কোনো কথাই বলি না, মানে ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা তার সাথে বলিনি কখনো। আঙ্কেল যখন বেশি প্রেশারে পড়ে গেছে আমার উপর যে আপনি যদি মানে এই কয়েকদিনের মধ্যে কিছু না করেন এটা, মানে তখন মানে আমি যে প্রেগনেন্ট আমি মানে বুঝতেছি, বোঝা যাচ্ছে, মানে দেখলে বোঝা যাচ্ছে যে আমি প্রেগনেন্ট, যে 7 মাসে পড়ে গেছে। তো তখন প্রেশার দিছে যে বললাম যে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি অবশ্যই চান না যে আপনি এখান থেকে মান সম্মান হারাক, আর এখানে সবাই দেখতেছে আমি কিন্তু বাসা থেকে বের হই না, বা আপনারা অনেক কিছু একটা বলবেন পারবেন না, আমি যাবো তাই কিন্তু হবে। তোমার আঙ্কেল বললো কি, আন্টির সাথে হয়তো ব্যাপারটা শেয়ার করছে। শেয়ার করার পর আন্টির একটা বান্ধবী ছিল, নাম রাবিয়া, মেয়েটা চিটং এর ছিল। তো ওই রাবিয়ার কাছে ব্যাপারটা, রাবিয়াকে ফোন করছে, ফোন করে বলছে যে রাবিয়া তুই একটু বাসায় বসাতে একটা অঘটন ঘটায় ফেলছে, এখন যেহেতু আমার এখানে আছে আমার এই ব্যাপারটা দেখতে হবে, এটা আমার আন্টি বললো। তোমার আন্টি আমার বললো যে ভুলেও যাতে রাবিয়া না জানে যে ব্যাপারটা কি, তুই বলবি তুই ঢাকা একটা ছেলের সাথে প্রেম করছিস, ওইখানে ওর সাথে ছিলি, তখন তুই প্রেগনেন্ট হয়েছিস, এটা আমার শিখাই দিল। তো রাবিয়া আন্টি আসছে, আসার পরে রাবিয়া আন্টির কাছে সব ব্যাপারটা মানে আন্টি বলছে। তো বলার পর রাবিয়া আন্টি বললো যে বর্ষা তুমি শিক্ষিত মেয়ে, তুমি ভুলটা কিভাবে করলা। তো আমি চুপচাপ কিছুই বলিনি। তো সে আমার নিয়ে গেল একটা মহিলার কাছে, মানে সে এগুলোর কাজ মানে অ্যাবর্শন করতে পারে। তো সেখানে নিয়ে গেল। তো সে আমাকে একটা বেডে শোয়ালো, শোয়ানোর পরে সে পেটে হাত দিল, পেটে হাত দিয়ে বললো যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তো আর 3 মাস থাকলেই তো হয়, কেন ফালাবা, সেটা আমার বলতেছে। তখন রাবিয়ানকে আবার আমরা বললো যে ওইখানে যদি প্রশ্ন করে তোমার হাজবেন্ড কই, তাহলে বলবা যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য তুমি বাচ্চাটা রাখতেছো না, নষ্ট করে ফেলবা। তো সে বলতেছে যে 7 মাস হয়ে গেছে, রেখে দাও, 3 মাস পর তেমনি হবে। তখন আমি বললাম যে না, আমার হাজবেন্ড তো একটা বিয়ে করছে, এই জন্য আমি রাখবো না। তো রাবিয়ানটি বললো যে এটা যেভাবে মানে নর্মালি করতে হবে। তো মহিলা বললো যে 7 মাস হয়ে গেছে, এটা কিও নর্মালি করি আমরা, আর যদি নর্মালি করে দেখা যাবে যে ওর একটা সমস্যা হবে। তো বলতেছে না নর্মালি করাতে হবে, কারণ যদি সিজারে করাতে যাই ও সিজার করাবে না, কারণ আমি আনম্যারিড, এটা তো আর ওই মহিলা জানে না। তো বলছে না সিজারে করাবে না, যেভাবে হোক নর্মালি করান এটা। তো বলতেছে যে না নর্মালি আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তুমি অন্য কোথাও নিয়ে যাও, যদি নর্মালি কেউ করতে পারে সেখানে নিয়ে যাও, যেহেতু 7 মাস হয়ে গেছে, মানে আর 3 মাস লাগে, সেখানে একটা ছিল যে নর্মাল হতে, কিন্তু হ্যাঁ আর 7 মাস যেহেতু এটা নর্মাল কিভাবে হয়, 2 মাস বা 3 মাস। হ্যাঁ ঠিক আছে। তো বলতেছে যে ঠিক আছে। তো ওইখান থেকে আমার নিয়ে আসা পড়ছে, যেহেতু সে করবে না, সে রিস্ক নিল না। তারপর আমাকে আবার বাসায় নিয়ে আসছে। বাসায় আনার পর আমার আন্টির সাথে রাবি আন্টি কথা বললো যে আপা ওরা করতে চাচ্ছে না, নর্মালি করবে না, সিজারই বলতেছে। তখন আন্টি বলতেছে এটা কিভাবে সম্ভব, ও তো আনম্যারিড, তো এই সিজারের একটা দাগ থাকবে, কাটা দাগ, তখন ওর হাজবেন্ডের কি বলবে যে কাটা দাগটা, আর সিজারটাই আলাদা থাকে। তো তখন আন্টি বললো ঠিক আছে, মানে রাবি আন্টি বলতেছে যে আমি দেখি আমার একজন আছে, আমি ওইখানে একটু ফোন করে দেখি। তো সে একটা মহিলাকে ফোন করছে। তো মহিলা বললো যে ঠিক আছে নিয়ে আসো। নিয়ে গেছে, মানে সেটা লালখান দিঘির বাজার বলে চিটং এর, ওইখানে নিয়ে গেছে আমাকে। নিয়ে গেছে একটা হিন্দু মহিলা। তো ওই হিন্দু মহিলার বাসায় নিয়ে যাওয়ার পরে তো সে আমাকে দেখলো, দেখার পর একই কথা, 7 মাস হয়ে গেছে, কেন ফালাবা, রেখা দাও। তো বললাম যে না। তোমার আন্টি বলতেছে যে না, ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, আর ই করবো না, ওর কাছে রাখবো না, ডিভোর্স দিয়ে দিবে, তোর বাচ্চা রেখে কি করবে, এর জন্য ফালাই দেবে। তো ঠিক আছে। তারপর মানে যে অ্যাবর্শন করবে, যে মহিলা, মানে যে ডাক্তার মেইন, সে মহিলা আসলো। আসার পর আমাকে আরেকটা বেডি নিয়ে গেল। বেডি নিয়ে যাওয়ার পরে অ্যাবর্শন করলো। অ্যাবর্শন করার পরে সে, আমি একটু থামতে চাই, আপনার ওই সময় কিছু মেমোরি আছে যদি আমাদের সাথে শেয়ার করেন, কি হয়েছে আপনার সঙ্গে?
না, একদম ডাক্তার ওর সাথে কি করতে পারে? এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে সুষমাকে আপনি সেন্সলেস ছিলেন? না, কারণ ওই সময়টা তো বেবি আলটিমেটলি, সো আপনার সাথে সাথে বেবিটা হয়নি। ওকে, কি করছিল তারা তখন? তারা কি ছুরি কাছে অনেক কিছু নিয়ে আসছে, আনার পর একটা ছোট্ট একটা বেডি নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পর একটা আয়া ছিল, আয়াটার বললো জোর। তো আপনার ভয় লাগছিল না যে আপনার শরীর থেকে কিছু একটা বের করছে এবং এত বড়? তখন শুধু ব্লাড বের করছে, শুধু ব্লাড বের করছে। তো 24 ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে। ওকে ওকে ওকে, 24 ঘন্টার মধ্যে ব্লাড গুলো আগে বের করে ফেলছে। তো তখন ওই যখন ব্লাড গুলো বের করতেছে তখন প্রচন্ড ভাবে পেন হচ্ছিল। তখন আমি বলতেছি যে আমি বাচ্চাটা নষ্ট করবো না, আমি রাখবো, আপনারা আমাকে ছেড়ে দেন, আমি রাখবো। তো মহিলাটা যে ডাক্তার, সে বলতেছে এই মেয়ে চিল্লাবা না, বের করে দেবো। কিন্তু তারপর ওই ব্লাড গুলো বের করছে। ব্লাড গুলো বের করার পরে সাথে সাথে শরীরে আমার জ্বর চলে আসে, প্রচন্ড জ্বর আসে। তো বলতেছে যে ওরা ঠান্ডা পানি দিও না, ওরা গরম পানি দিবা। ওই ডাক্তার আয়াটাকে বলে গেল যে ওরা ঠান্ডা পানি দিবা না, আই করবা। তো আমাকে এভাবে রেখে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে যে রাবি আন্টি ছিল, সে বলতেছে যে বসা থাকো, আমি সকালে আসবো, তোমার কোন সমস্যা? আমি বলছি না, আমার কোন সমস্যা নেই। তো রাবি আন্টি জিজ্ঞাসা করলো যে কখন হবে এটা? তো বললো যে 24 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তো হইলি, আর না হলে সিজার করতে হবে ওর। রাতে প্রচন্ড জ্বর, একটা ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে, 2টা ইঞ্জেকশন দিয়ে গেছে। বলছে যে তোমার যখন ব্যথা উঠবে তখন তুমি আমাকে ডাকবা। ওই ডাক্তার মহিলাটা বললো যে ব্যথা উঠলে আমাকে ডাকবা, আর 24 ঘন্টার মধ্যে অবশ্যই এটা নর্মাল হয়ে যাবে। তো তার 24 ঘন্টা পার হয়ে গেছে। তারপর দিন সন্ধ্যাবেলা অ্যাবর্শন করছে আমাকে। তো যখন দেখছে যে হচ্ছে না, তো আমাকে এসে জিজ্ঞাসা করলো তোমার পেটে কোনো পেন হচ্ছে? আমি বললাম যে না, পেটে কোনো পেন হচ্ছে না। তো সে একটু চিন্তা করে গেল যে পেন হবে না কেন। তো তখন করলে কি আমার যে বেবিটা হয়েছে, সেই বেবিটাকে পুরো আস্ত বের করা নেই, ওটাকে কেটে কেটে বের করা হয়েছে। যে পুরো 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা আমি প্রচন্ড চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো, আমি আমার বেবিটাকে হওয়াবো, আমার বাচ্চাটাকে আমি দেখবো। তো মহিলাটা বলতে সেটা আগে মনে ছিল না, এখন কেন বলতেছিস? অনেক খারাপ ব্যবহার করছে তখন আমার সাথে। তো তখন শুধু আমার মাকে ডাকতেছি যে মা তুই আমার কি করলি, যে ছোটবেলা থেকে তুই আমার কাছে রাখলি না, এখন আবার এরকম একটার মধ্যে ফালাইলি তুই আমারে। তো তখন মারে প্রচন্ড ডাকতেছে যে মা তুই একবার এসে আমারে দেখা যা। তারপর যখন 1 ঘন্টা পরে ওটা পুরোটা বের করছে, তখন ডাক্তারটা চলে গেছে, আয়াটা আমার সামনে দাঁড়ানো। তারা বলতেছি যে আমার কি হয়েছে একটু বলবেন, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো সে বলতেছে তোমার না খুব সুন্দর একটা মেয়ে হয়েছে, তোমার মতোই দেখতে, এটা কেন ফালাইলা তুমি? তখন আমার কোনো ভাষা ছিল না যে আমি কি বলবো, যে অ্যাকচুয়ালি এটা আমি কি, জোর তো কোনো বাবাই নেই, আর আমার সাথে কেন এটা করলো? এরকম আমি 15 দিন অসুস্থ ছিলাম। পরদিন না, তখন তার কিছুক্ষণ পর রাবি আন্টি আসার পরে সে আমাকে বললো যে বর্ষা হয়েছে? তো বললাম যে হ্যাঁ হয়েছে। তো বললো তাহলে চলো। তো সে আমাকে আমি উঠে যে দাঁড়াবো এর ধরনের কোন ছিল না, আমার হাত পা প্রচন্ড কাঁপতেছিল যে উঠা যে বাইরে বের হবো। তখন আন্টি বলতেছে তুমি দাঁড়াতে পারতেছো না? বললাম যে না, আমার খুব কষ্ট হইতেছে দাঁড়াইতে। তো সে আমার ধুয়ে বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যাওয়ার পর একটা সিএনজি করে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার আন্টি সবকিছু আগে থেকে গোছায় রাখছে। তো গোছায় রাখার পরে আন্টি আমাকে বিছানায় শোয়াইছে। শোয়ানোর পরে এখন রাবিয়ারা জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, ও এত অসুস্থ হয়েছে কেন? তো বলতেছে যে ছোট মানুষ না, একটু অসুস্থ হবেই। তো বলতেছে যে কি হয়েছিল ওর? তো বললো যে মেয়ে হয়েছিল শুনছি। তো বললো যে কেমন? তখন আমি তো রাবি আন্টি বলছি যে এটা কেটে কেটে বের করছে, সম্পূর্ণ করে বের করা নেই। তারপর এরকম 15 দিন অসুস্থ, বাসাতে অসুস্থ থাকার পরে মাঝখানে আপনি আপনার বাড়িতে যোগাযোগ করেননি? বাড়িতে জানানোর যাওয়ার তো হয়ে গেছে, এখানে আর যোগাযোগ করে কি লাভ? ইনফ্যাক্ট আপনার সাথে যে আচরণগুলো করা হচ্ছে, আপনি আপনার মাকে আপনার বাবাকে জানাননি? এই হোয়াটএভার ইট ইজ, সেই সময় তো আপনার সুযোগ ছিল জানানোর, আপনি জানাননি? না, আমি 15 দিন অসুস্থ থাকার পরে ঢাকা আসছি। ঢাকা আসার পরে মা বলতেছে যে কি ব্যাপার তোর এমন দেখাইতেছে কেন, অনেক শুকাই গেছে আগের থেকে।
This track was downloaded from FusionBD.com. কেমন যেন রোগা রোগা লাগতেছে। তো তখন আমার কাছে কিছুই বলি নাই। তো আমার আবার চিটংয়ে পাঠিয়ে দিবে তারা। মানে তারপর মানে আমার আঙ্কেল ট্রেনে নিয়ে আসছে আমাকে। তো সে মানে আসার যাওয়ার টিকিট কেটে রাখছে। না সরি, আসার সময় আমরা ট্রেনে আসছি চিটং থেকে ঢাকায়। তো আঙ্কেল বলতেছে যে আমি তো কালকে চলে আসবো, তো তুমি আসবে না আমার সাথে? তো আমার কথা হচ্ছে আমি একবার ঢাকা যাই, তারপরে আসা না সেটা আমার উপরে। তো বললাম যে হ্যাঁ আসবো, কারণ এই কথাটা যদি এই মুহূর্তে না বলি তাহলে দেখা যাবে আমাকে আনবে না, সে যে কোনো একটা অজুহাতে সে আমাকে রেখে আসবে এখানে। তো বলে হ্যাঁ আপনার সাথে আমি চলে যাবো, এখান থেকে কি করবো? তো তখন ঠিক বলে ঠিক আছে তাহলে আমরা আসার সময় বিমানে চলে আসবো, সেটা বললো আমাকে। তো সে চিটং থেকে বিমানের টিকিট কেটে রাখছে। তো তারপরে ঢাকা আসলাম। আসার পরে আমার আঙ্কেল বলতেছে যে আজকে থাকো, কালকে এসে আমি তোমার নিয়ে যাবো এখান থেকে। বললাম আচ্ছা ঠিক আছে। তো শুধু একটা রাতই পাচ্ছি আমার মার মানে কথাগুলো বলার জন্য। তো রাতের বেলা আমি মার পাশে যেয়ে বসছি। তো মা আমার সাথে কথাবার্তা বলতেছে, ওরা কেমন আচরণ করে। তার তো বোন, তার তো মানে সে তো কখন ধারণা করেন যে তার মেয়ের সাথে এই ধরনের বিহেভ সে করবে। তখন আমার কাছে আমি ব্যাপারগুলো বলি যে আমার সাথে এই ঘটনা করা হয়েছে মা। তখন দেখি মা খুব কান্না করতেছে যে আমি কার কাছে কি দিলাম, এমন তো না যে আমার ঘরে ভাতের অভাব, টাকা পয়সার অভাব, যে আমার মেয়েটাকে রাখতে পারতেছি না, কোনো কিছুই না। তোর ছেলে মেয়ে না বিধাই তো আমি তোর কাছে দিছি আমার মেয়েটারে, আর তুই আমার মেয়েটা এরকম একটা সর্বনাশ করলি, মানে এটা কাঁদতেছে। সে বলতেছে একা একা। তখন বলতেছে যে দেখি তুই যে 7 মাসে প্রেগনেন্ট ছিলি, তোর তলপেটের কি অবস্থা দেখি। তখন আমি আমার মাকে দেখালাম। তো মা দেখে খুবই কান্না করতেছে যে এটা কি। আমার আন্টি নাম শেলি, যে আরে শেলি তুই এটা কি করলি আমার মেয়ের, তুই আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি। তো তখন বলতেছে আমি তোরা কখনো পাঠাবো না। তখন আমি মা বলতেছি কেন পাঠাইবা না, যাবার তো হয়েই গেছে, এখন পাঠাও। আমার তখন বিশ্বাস করে তোমরা। আমার আঙ্কেল তারপর দিন আসছে। আসার পরে মা সরাসরি তার কিছু বলে নাই, যে কিছুই বলে নাই, বা তার প্রতি একটা ক্ষোভ রাগ আছে এটা সে বুঝতেই দেয়নি। তো বললো যে বর্ষা যাবে না, বললো যে না বর্ষা যাবে না, কয়েকটা দিন পরে যাক। অনেকদিন পরে আসছে, মানে তখন টোটাল 7 মাস পরে আমি আসছি, মানে ওইটা অ্যাবর্শন হওয়ার পর সুস্থ হয়েছে, তারপরে তো ঢাকাতে আসছি, প্রায় 8-9 মাস পরে আমি ঢাকাতে আসছি। তো মা বলতেছে যে অনেকদিন পর আসছে, আমার সাথে কয়েকটা দিন থাকুক। এটা হচ্ছে 2008-এর ঘটনা, এই আমার অ্যাবর্শন এই বাবুটা। তো 2008 মানে এটা শেষের দিকে। বাবাকে ওই মুহূর্তে বলে নাই? হ্যাঁ, বাবাকে প্রথমে বলে নাই। মানে বাবা যখন জানতে চাইলো যে চিটং যাচ্ছে না কেন, তখন বলছে না ওরা পাঠাবো না। কেন? আমার সামনে কিছু বলে নাই, হয়তো রাতের বেলা শুরু কথাগুলো তাকে বলছে। তখন আমার বাবা বললো যে এটা কেন করলো ওর সাথে। তাই আমি মাকে বলছি যে আমার বাবার কারণে আজকে আমার এই অবস্থা। না, এটা আমি আজও পর্যন্ত জানি না। আর সে আমার বাবা বিধায় আমি তাকে আজও পর্যন্ত সেই প্রশ্নটা করতে পারিনি যে তুমি ওর সাথে কি করছিলা, যে যেটার খেসারত আমার দিতে হইল। ওকে, আপনার কাছ থেকে জানি। জানার পর মানে বাবা যতটুকু বললো যে যদি অপরাধ করে থাকি সেটা আমি করছি, তো এটা কেন করবে, তো আমার মেয়ের উপর এটা কেন করবে। এটাই কি ওর ভিতরে ছিল যে আমার কাছে মানে ভালো মানুষই দেখায় আমার মেয়েটা আমার কাছ থেকে নিয়ে যাবে। তো বাবা বললো যে ঠিক আছে তাহলে ওর আর পাঠানোর দরকার নেই, এখন ও কি করতে চায় ওরে জিজ্ঞাসা করো, যে এখন আমি আমার লাইফটাকে কোন দিকে মানে ঘোরাতে চাচ্ছি সেটা আমার বাবা আমার মাকে বলতে বলছে যে এখন আমি কি করব। এখন মা বলতেছে যে তোর লাইফে যেটা হয়ে গেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে কর, তুই বা স্বপ্নের মধ্যে ছিলি, তুই কোন ধরনের প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা করলো না? না, মানে কোন ধরনের প্রতিশোধ বা এই ব্যাপারটা যে আমি আমার বাবা মাকে বলছি, মানে এটা আমার বাবা ওদেরকে বুঝতে দেয়নি, যে ব্যাপারটা ওরা জানে যে আমার মা বাবা এটা মানে এরা জানতেছে, আমার ফ্যামিলি ওরা জানতেছে, এটাও বুঝতে দেয়নি। ওরা আসছে মানে আমাদের বাসার চিটং থেকে বেড়াতে আসছে, তারপরও মানে ওদের সাথে মানে ওই ধরনের কোনো বিহেভি বুঝতে দেয়নি যে আমার মেয়ের সাথে এত বড় একটা ঘটনা করছি, তোদের কেন আমি কথা বলবো, মানে আগের মতোই আচরণ করছে ওদের সাথে। তো মামাকে বললো যে এখন তুই কি করবি, তোর গ্রামে পাঠাই দে, মানে বরিশাল, আমাদের গ্রামে বাড়ি বরিশাল। তো বললো যে তাহলে এক কাজ করি, তুই গ্রামে চলে যা, ওইখানে থাক কয়েকটা দিন, তোর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। তো এই কথা মানে বিয়ের কথা বলার পর তো আমি তাকে ভালো মন্দ কিছুই বলিনি মাকে, যে আমি কি করব বা